2010 সালের 17 ডিসেম্বর শুক্রবার একজন তিউনিসীয় যুবক যিনি ভ্যান গাড়িতে করে সবজি বিক্রি করতেন পুলিশি হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন। অপরদিকে 2011 সালের 4 জানুয়ারি মঙ্গলবার মোহাম্মদ বouazizi নামে আরেক তিউনিসীয় মৃত্যুবরণ করেন। তবে তার মৃত্যুর মূল কারণ চারিদিকে ছড়িয়ে পড়তে না পড়তে দেশটির স্বৈরাচারী শাসক বেন আলীর বিরুদ্ধে জ্বলে ওঠে বিপ্লবী স্ফুলিঙ্গ এবং জীবনযাত্রায় উচ্চমাত্রার ব্যয়ের ঊর্ধ্বগতির ব্যাপারে প্রতিবাদ। মধ্যপ্রাচ্যে স্বৈরশাসকদের পতনের মতো বিপ্লব থেকে শুরু করে বিদ্রোহ দমন এ ধরনের কয়েকটি মূল বিষয় ও গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে যেগুলো আরব বসন্তের মূল প্রেক্ষাপট বা আরব বসন্ত হিসেবে বিবেচিত হয়। আরব বসন্ত কি আর কিভাবেই তার সূচনা, চলুন জেনে আসা যাক আজকের ভিডিওতে। 2010 সালের 17 ডিসেম্বর শুক্রবার একজন তিউনিসীয় যুবক যিনি ভ্যান গাড়িতে করে সবজি বিক্রি করতেন পুলিশি হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন। অপরদিকে 2011 সালের 4 জানুয়ারি মঙ্গলবার মোহাম্মদ বouazizi নামে আরেক তিউনিসীয় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর মূল কারণ চারিদিকে ছড়িয়ে পড়তে না পড়তে দেশটির স্বৈরাচারী শাসক বেন আলীর বিরুদ্ধে জ্বলে ওঠে বিপ্লবী স্ফুলিঙ্গ এবং জীবনযাত্রায় উচ্চমাত্রার ব্যয়ের ঊর্ধ্বগতির ব্যাপারে প্রতিবাদ। বিপ্লব শুরুর 11 দিনের মাথায় সৌদি আরব পালিয়ে গেলে বেন আলীর 23 বছরের স্বৈরশাসনের অবসান ঘটে। আর বিশ্বজুড়ে আরব বসন্ত নামে প্রসিদ্ধ পাওয়া বিপ্লবের ফলে উৎখাত হওয়া আরব নেতাদের মধ্যে সর্বপ্রথম উৎখাত হন তিউনিসীয় এই আরব নেতা বেন আলী। পরবর্তীতে তিউনিসিয়ার প্রতিবাদ ও সফল বিপ্লব পুরো আরব বিশ্বে বিপ্লবের সূচনা ঘটাতে আরবদের অনুপ্রাণিত করে এবং কর্তৃত্ববাদ, দুর্নীতি ও দারিদ্র্যের বিরুদ্ধে পুরো আরব জুড়ে লোকজন প্রতিবাদ মুখর বিপ্লব শুরু করে। 2011 সালের 25 জানুয়ারি মঙ্গলবার হাজার হাজার মিশরীয়রা স্বৈরাচারী প্রেসিডেন্ট হোসনি মুবারক, যিনি 30 বছর যাবৎ মিশর শাসন করে আসছিলেন, তার পদত্যাগের দাবিতে কায়রো, আলেকজান্দ্রিয়া সহ মিশরের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে বিক্ষোভ ও দীর্ঘ পদযাত্রা বা লং মার্চ শুরু করেছিল। পরবর্তীতে শুক্রবার 11 ফেব্রুয়ারি 10 লক্ষাধিক মিশরীয় নাগরিক সেখানকার রাস্তায় লাগাতার অবস্থান করে গেলে হোসনি মুবারক মিশরের মিলিটারিকে প্রশাসনিক দায়িত্ব বুঝিয়ে দিয়ে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন। 2012 সালে হোসনি মুবারক পরবর্তী মিশরে স্বতঃস্ফূর্ত নির্বাচনের মাধ্যমে মুসলিম ব্রাদারহুড ভাবাদর্শী মোহাম্মদ মুরসির নেতৃত্বাধীন দলকে ক্ষমতায় আনে। মিশরের জনগণ কিন্তু সেই বছরই আব্দুল ফাত্তাহ আল সিসির নেতৃত্বাধীন মিশরীয় সেনাবাহিনী জনগণ কর্তৃক নির্বাচিত মুরসি ও তার সরকারকে ক্ষমতাচ্যুত করে প্রশাসনের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। 2012 সালের 15 ফেব্রুয়ারি বুধবার পাল স্কোয়ারে, যাকে বাহরাইনের বিক্ষোভকারীরা তাহরির স্কোয়ার নাম দিয়েছেন, সেখানে তারা অবস্থান গ্রহণ করে এবং বিভিন্ন সংস্কারের পাশাপাশি সাংবিধানিক রাজতন্ত্রের দাবি জানাতে থাকে। কিন্তু বাহরাইনিদের বিপ্লবকে সফল হতে দেয়নি সেখানকার দাঙ্গা পুলিশ। সাংবিধানিক রাজতন্ত্রের দাবি জানানোর 3 দিন পর তাদের উপর হামলা করে বসে সেখানকার দাঙ্গা পুলিশ। বিক্ষোভকারীদের উপর হামলা করে 3 জনকে হত্যার পাশাপাশি অসংখ্য মিশরীয়কে গুরুতর জখম করে দেয় তারা। বাহরাইনে বিক্ষোভ শুরুর একই দিনে আরেক আরব রাষ্ট্র লিবিয়াতেও শুরু হয় বিক্ষোভ এবং লিবিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর বেনগাজিতে লিবীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভকে দমাতে বল প্রয়োগও করে বসে লিবীয় পুলিশ। অপরদিকে লিবিয়ার তৎকালীন ক্ষমতাধর প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি তার বিরোধিতাকারীদের ইঁদুর আখ্যায়িত করে সব ইঁদুরকে ধরাশায়ী করার প্রতিজ্ঞা করে বসেন। লিবিয়ার বিপ্লবটি শেষমেশ গৃহযুদ্ধে রূপান্তরিত হয়েছিল, এমনকি এক পর্যায়ে গাদ্দাফির বিরুদ্ধে আমেরিকা, ব্রিটেন এবং ফরাসিরা হস্তক্ষেপ পর্যন্ত করে বসে। আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স এই 3 পরাশক্তির হস্তক্ষেপ এবং দেশীয় বিদ্রোহীদের বিদ্রোহ ও প্রতিরোধ মোকাবেলা করে গাদ্দাফি বীর দর্পে বহুদিন টিকে ছিলেন। ক্ষমতা বলে টিকে থাকা গাদ্দাফি ক্রমান্বয়ে ক্ষমতা হারিয়ে জীবন বাঁচাতে শেষমেশ আশ্রয় নেয় প্রচুর ঝড়ের পানি নিষ্কাশনের বিশালাকার ড্রেনে এবং 2011 সালের 20 অক্টোবর বৃহস্পতিবার বিপ্লবীরা তাকে সেখানে খুঁজে পেয়ে আটক করে এবং হত্যা করে। দেশটি এখন পূর্ব এবং পশ্চিমা ধারার প্রশাসনের দ্বন্দ্বের মাঝে বিভক্ত। একই বছর 6 মার্চ বেশ কয়েকজন সিরিয়ান কিশোর তাদের স্কুলের দেয়ালে প্রেসিডেন্ট বাশার আল আসাদ, যিনি একজন তুখোর চক্ষু বিশেষজ্ঞ বটেও, তাকে লক্ষ্য করে লিখেছিল, "এবার তোমার পালা ডাক্তার মশাই"। বিপ্লবী যুবকদের বিপ্লব প্রথমে শান্তিপূর্ণ বিক্ষোভ হিসেবে থাকলেও পরবর্তীতে তারা গণতান্ত্রিক সংস্কারের ডাক দিলে তা সহিংসতায় রূপ নেয়। কিন্তু সরকারের অমানবিক নির্যাতনের ফলে সিরীয় বিদ্রোহীটি গৃহযুদ্ধে পরিণত হয়।
শুধু তাই নয়, ISIL বা ISIS এর উত্থান এবং পার্শ্ববর্তী ইরাকের পুরনো সংকটের নব উদ্ভবের পিছনেও সিরিয়ান এই গৃহযুদ্ধের বড় ভূমিকা রয়েছে বলে দাবি করা হয়। কোণঠাসা হয়ে ধুঁকতে থাকা আসাদকে তার কঠিন মুহূর্তে সাহায্যের জন্য এগিয়ে আসে তার সবচেয়ে বড় মিত্র রাশিয়া। ইরান সহ বাশার আল আসাদের সবচেয়ে বড় মিত্র রাশিয়া 2015 সালের 30 সেপ্টেম্বর সিরীয় বিদ্রোহীদের উপর আকাশ থেকে বিমান হামলা চালাতে শুরু করলে সিরীয় যুদ্ধের গতিপথ সম্পূর্ণভাবে বদলে যায়। রাশিয়ার সরাসরি সাহায্য সত্ত্বেও সিরিয়ায় বিপ্লবীদের সাথে রাশিয়ান মদতপুষ্ট আসাদের বাহিনীর সাথে সংঘাত ও প্রতিরোধ এত তীব্র ছিল যে নিজেকে বিজয়ী ঘোষণা করতে আসাদকে 10 বছর অপেক্ষা করতে হয়েছে। যুদ্ধে 3,80,000 লোকের মর্মান্তিক মৃত্যুর 10 বছর পর বাশার আল আসাদ এটাকে তার বিজয় বলে দাবি করতে পেরেছেন। শুধু তাই নয়, এটাকে তিনি তার গুরুত্বপূর্ণ বিজয় হিসেবেও আখ্যায়িত করেছেন। কিন্তু 8 ডিসেম্বর 2024-এ 2011 সালে শুরু হওয়া সিরীয় গৃহযুদ্ধের অংশ হিসেবে হায়াত তাহরির আশ-শামের সিরীয় বিরোধী শক্তির বৃহৎ আক্রমণের মধ্যে সিরিয়ার আরব প্রজাতন্ত্রে বাশার আল আসাদের 24 বছরের শাসন ধসে পড়তে শুরু করে এবং বাশার আল আসাদ ক্ষমতা ছেড়ে রাশিয়াতে পালিয়ে যান।